আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে যথারীতি, আমি এখন যথারীতি বলছি কারণ ওনাকে এখন আমি অনেক আমার নিয়মিত অতিথি ভাবতে শুরু করেছি। উনি যদি আমাদের আরো সময় দেন তাহলে তো নিয়মিত থাকবেন। যথারীতি জনাব অজয় দাশগুপ্ত, আপনাদের খুবই সুপরিচিত সাহিত্যিক ও কলামিস্ট, আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আহ, অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অযোধ্যা, আমি আসলে এখন একটু ঢাকার বাইরে আছি। এই যে হয়তো নেটওয়ার্ক খারাপ হতে পারে জানি না, তো আপনার সঙ্গে শিডিউল আলোচনাটা এটা মিস করা যাবে না, কারণ আমাদের দর্শকদের প্রচন্ড চাপ রয়েছে। তারা সবসময় আপনার কথা শুনতে চান। তো আমিও শুনতে চাই, আমি নিজেও আপনার একজন খুবই মুগ্ধ শ্রোতা। তো আমরা আলোচনাটা আসলে গতবার যে আলোচনাটা করেছিলাম তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এর মধ্যে আপনি জানেন যে রাজনীতিতে একটা বড় ঘটনা হলো যে তারা জুলাই সনদ, যেটা নিয়ে দীর্ঘ আলোচনা তারা করেছিল, যে জুলাই সনদ এটা একটা বড় সংস্কার কর্মকাণ্ড হচ্ছে। এই সংস্কার কর্মকাণ্ড কোথায় গিয়ে দাঁড়াবে তার চূড়ান্ত হবে জুলাই সনদের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে যে জুলাই সনদ সিগনেচার করা নিয়ে এক জটিলতা তৈরি হয়েছে। আজকে যখন আমরা আপনার সঙ্গে রেকর্ডিংটা করছি তার কিছুক্ষণ পরে কিন্তু এই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে এনসিপি, জামাত, কয়েক চারটা বাম দল তারা জানিয়েছে এই ভঙ্গিমায় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। যদি জুলাই সনদে স্বাক্ষর না করে তাহলে কি হবে? তাহলে এই জিনিসটা কি আমাদের দেশের যে প্রত্যাশিত যে রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, এবং ডক্টর ইউনূস যে কথা শুরু থেকেই বলছিলেন যে ওনার প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার করা, বিচার করা, নির্বাচন করা, এই সংস্কারটা কি কি দাঁড়াবে? এটা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের হতাশা আছে, চিন্তা আছে, সন্দেহ আছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন, এই পরিণতি সম্পর্কে আপনি কি ভাবছেন? প্রথম কথা বলি যে আপনি আমাকে অনেক প্রশংসা দিয়ে শুরু করেছেন। বাঙালির একটা স্বভাব কি জানেন তো, প্রশংসা করে গায়ে হাত বুলালে বেড়াল হয়ে যায়, না হলে কিন্তু বাঘের মতো থাকে, বুঝছেন? আপনি আওয়ামী লীগকে দেখেন, সরকারি দলে থাকতে জবু থবু অবস্থা, 1 বছরও হয় নাই পালায়া গেছে, বাঘের মতো ফিরে আসতেছে, দেখছেন? বিরোধী হ্যাঁ, দলে থাকলেই ভালো খেলা হবে, বিরোধীতে রাখেন ভালো খেলি। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনার, জি, আগে আমরা জানতাম যে আল্লাহ মালিক অথবা ঈশ্বর মালিক, এই কথাটা প্রচলিত ছিল, ছিল না? তো আমাদের সময় হয়ে গেল কি শাহাদান মালিক, চিন্তা করেন। হ্যাঁ, কেন তার নাম বললাম? এই লোক কিন্তু বিতর্কিত একটা মানুষ, আপনি জানেন। তার সমস্ত, তার যা মেধা বা তার যা ইয়ে, সেটাকে আমি স্বীকার করেই বলছি, ডিপ স্টেটের লোক হিসেবে পরিচিত, মতিউর রহমানের বগলতলার মানুষ, প্রথম আলোর পরিবর্তন প্রক্রিয়ার একজন সহযোগী। তিনি বলেছেন এই সংস্কার তার কাছে মনে হয়েছে বাঁশের মই বেয়ে চাঁদে যাওয়া। বুঝেন আপনি? জি, শাহাদান মালিক যেখানে পক্ষে নাই সেখানে ঈশ্বর মালিক কি করে পক্ষে থাকবে বলেন আপনি আমাকে? কারণ বলতেছে বাঁশের মই বেয়ে চাঁদে যাওয়া। তো আপনারা আগে বুঝেন নাই এটা যে বাঁশের মই? দেখেন, মূল কথার সাথে আপনি যখন বলেছেন আমাকে নির্মম ভাবে সমালোচনা করতে হবে, কোনো কথার সাথে কাজের কোনো মিল নেই। আমি আগেও, এই অনুষ্ঠানের বিপুল শ্রোতা দর্শক আছে আমি দেখতে পাচ্ছি, তারা জানেন আমি আগেও বলেছি যে আপনার এই সংস্কারের নামে আলী রিয়াজকে এনে, এখন অবশ্য আমি তাকে ডাকি খালি রিয়াজ, হ্যাঁ, আলিয়া নাই, খালি খালি রিয়াজই আছে। এই খালি রিয়াজ সাহেব দেখেন, এখন এইটাকে ফেনাতে ফেনাতে ফেনাতে, আপনার মনে আছে না বলছিল কি জনগণ প্রজাতন্ত্রী বাংলাদেশ হবে, একবার বলতেছে কামাল হোসেনরা সংবিধান বোঝে না। আচ্ছা, এই যে সংশোধন করে যে একটা আপনার জুলাই সনদ দিবে, সনদ বের হওয়ার আগে বলতেছে এই কলম নাকি সনদের চেয়ে ইম্পর্টেন্ট, সেটাকে জাদুঘরে রাখতে হবে, বুঝছেন? এখন জাদুঘরে 2-3 ধরনের জিনিস থাকে, কিন্তু পজিটিভ জিনিসও থাকে, নেগেটিভ জিনিসও থাকে। যেমন ধরেন, জাদুঘর যদি জাদুঘরই হয়, তাহলে একজন মুক্তিযোদ্ধার পোশাক যেমন থাকবে, একজন রাজাকারের পোশাকও কিন্তু থাকবে। একটা আমাদের শত্রু হিসাবে থাকবে, আর একটা আমাদের মিত্র হিসাবে থাকবে। এই যে কলম রাখবে বলতেছে, এই কলম যে কলঙ্কের কলম হয়ে থাকবে, এই জিনিসটা তারা বুঝতে পারছে না। আপনি একটা জিনিস একটু, আমি প্রথমেই বলেছি, একটু নির্মম ভাবে বলতে হবে, বাংলাদেশে কোন সংস্কারের প্রয়োজন এবং এই ধরনের সনদের কেন প্রয়োজন। আপনি যেটা বলছেন যে জুলাই মাসে যে বিপ্লব হয়েছে, তারা যেটা বলছে, আমি ধরেই নিলাম যে এক ধরনের একটা বিপ্লবের মতো তো হয়েছে। বিপ্লব না হোক, বিপ্লবের মতো একটা কিছু হয়েছে, যেই কারণে এরকম প্রতাপশালী একজন ভদ্র মহিলা, এবং যিনি, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি এখন, তাকে পালিয়ে যেতে হয়েছে, এটা তো সত্য। এবং ধরেন এত আমলের একটা শাসন আমল, প্রায় 15-16 বছর,
হ্যাঁ, এই শাসনামল ভেদ করা যেখানে দুর্ভেদ্য ছিল সেটাকে জুলাই পরাজিত করেছে, এটা সত্য কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন এখানকার ভেতরের লোকরা কি বলছে। এই যে আপনি শুরুতে বলে দিলেন যে চারটা মূল পাটনা স্তম্ভ তারাই যদি সই না করে তাহলে ওই ব্রিজটা দাঁড়াবে কিসের উপর? পিলার নাই, ব্রিজ বসাইতেছেন আপনি, ওই ব্রিজের উপর গেলে তো আমি পড়ে যাবো, তাই না? নিচে যে আপনাদের যে জি জি পিলার গুলি, জামাত ইসলাম, এনসিপি, এইসব আবাল দলগুলি, এরাই যদি পিলার হিসাবে কাজ না করে, এখন পর্যন্ত যে কারণে টিকে আছেন তার নাম হচ্ছে মব। তো মবের বাপরা যদি সরে যায়, মবের চাচারা যদি সরে যায়, মবের ভাইয়েরা যদি সরে যায়, তা আপনাদের তো কিছুই নেই। হ্যাঁ, তো এই সনদ কে বাস্তবায়ন করবে? আপনি আপনি যে কথাটা বললেন যে এটা স্বাক্ষর নিয়ে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, হয়তো স্বাক্ষর এতক্ষণে হয়েও যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাক্ষরের পরেও কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যাচ্ছে। সেটা হলো স্বাক্ষর তো আপনি করলেন অথবা করলেন না, অর্ধেক লোক করলো, কিছু লোক করলো, কিছু লোক করলো না, সেটা তো একটা জি, ব্যাপার আছে। তারপরে কি হবে? তারপরে এটা বাস্তবায়নটা আপনি করবেন কিভাবে? এই বাস্তবায়ন নিয়ে তো আরেক জটিলতা। গণভোট হবে, গণভোট কবে হবে, আর গণভোট হলেই বা কি হবে, আর 84টা প্রশ্ন, 84টা প্রসঙ্গে জনগণ গণভোট দেবে কিভাবে? এটা কি এতগুলি মানে একটা গণভোটে কখনো এতগুলি প্রশ্ন থাকতে পারে? এবং সেটাতে জনগণ হা দিলে পরে কোনটা কোনটা হা, কোনটা কোনটা না, এটা কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে আসলে তো জনগণ এই প্রসঙ্গে কিছু জানেই না। জুলাই সনদ যে একটা সনদ, আপনি সাধারণ জনগণের কথা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ কারা? যারা আগারগাঁওয়ে গিয়ে কেক কিনে রাত্রে বেলা। বাংলাদেশের সাধারণ মানুষ কারা? যারা হাটে ঘাটে মাঠে কাজ করে। বাংলাদেশের সাধারণ মানুষ কারা? যারা পরিশ্রম করে ভাত খায়। তাদের কাছে জুলাই সনদের কোনো মূল্য আছে? আপনি যদি যৌবনে ফিরে যান, আমাদের যৌবনে বঙ্গবন্ধু কি পরিমাণ কষ্ট করে 6 দফা ঢুকিয়েছিল বাঙালির মনে। তাও তো বাঙালি 6 দফা বুঝে নাই। 6 দফার এক দফা বুঝছে যে আমার স্বায়ত্তশাসন অথবা স্বাধীনতা চাই। যখন সে এই জিনিসটা বুঝে গেছে, যখন সে এই একটা পয়েন্টে এসে দাঁড়াতে পেরেছে, তখন 6 দফা বাস্তবায়নের নামে স্বাধীনতা স্বায়ত্তশাসন শুরু হয়েছে। এবং এইটার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জ এলাকায় সফর করেছেন। আওয়ামী লীগের একটা নেটওয়ার্ক ছিল, সে নেটওয়ার্ক সাপোর্ট করেছে। ছাত্র শক্তি ছিল, তারা সাপোর্ট করেছে। আমি বলছি কেন, ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হবে, তাই না? আপনি যেন তেন প্রকারে একটা গণভোট করলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে এই আলোচনা যদি শুনে থাকে এনসিপি বা এই সংস্কার পরিষদের আমাদের আলী রিয়াজ ভাইও যদি শুনে থাকে, আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, চিনি ঢাকা শহর আমাদের মোস্ট ক্যাপিটাল একটা শহর এবং আমাদের সবচেয়ে অভিজাত শহর, আমাদের রাজধানী। সেখান থেকে উনি 10 জন লোককে, বারিধারা থেকে 2 জন, গুলশান থেকে 2 জন, বনানী থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, সূত্রাপুর থেকে 2 জন, 10 জন লোক নিয়ে উনি জিজ্ঞেস করুক জুলাই সনদ। 9 জন যদি জানে, 9 জন যদি বলতে পারে জুলাই সনদ কি এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, গণভোট কি, আমি আর কোনোদিন টকশোতে আসবো না, যদি এটা প্রমাণ করতে পারে উনি। উনি পারবে না। কেন পারবে না জানেন? কারণ এই জুলাই সনদ সম্পর্কে আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি। দে ডু নট হ্যাভ এনি ইন্টারেস্ট। তাদের কোনো উৎসাহ নেই। আরেকটা কথা হচ্ছে তারা বোঝে না, এবং ইতিমধ্যে তারা নিজেরা এটা নিয়ে কোন্দল শুরু করেছে, তাই না? আপনি তো এটা জি জানেন। জি হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। যখন আপনি একটা জিনিস, মানে এখনো প্রসব বেদনা ওঠে নাই, এখনো ডেলিভারি হয় নাই, ছেলে না মেয়ে এটা নিয়ে আপনি ঝগড়া করতেছেন, তাই না? না না না, আপনি ভুল বলছেন। ছেলে মেয়ে নিয়ে ঝগড়া না, বলে কিন্তু কি ঝগড়াটা বলেন? এমন এক পর্যায়ে গিয়েছে যে মানে এনসিপি বলছে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। তো আপনার আইনি ভিত্তিটা কে দিবে, কিভাবে দিবেন? জি, মানে ভাবছেন এরকম যে ছেলে মেয়ে নিয়ে ঝগড়া, ঝগড়া হলো যে বাচ্চা হবে সে কোন স্কুলে পড়বে, সেই স্কুল নিয়ে ঝগড়া হচ্ছে এখন। আরো এক ধাপ আগাই গেছে। হ্যাঁ এখন ছেলে ছেলে জন্ম হয় নাই, নাম রাখে নাই, এখন স্কুলে যাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে, বুঝেন আপনি? হ্যাঁ। তো আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা, আমি খুব অনেস্টলি বলছি আপনাকে, এই আলোচনাটা অবান্তর। অবান্তর এই কারণে, এটা একটা ওই যে পর্বতের মুশিক প্রসব আছে না, শেষ পর্যন্ত জি পাহাড়ে একটা ইঁদুর প্রসব করলো, ওইরকম একটা কিছু জি প্রসব করবে। তারা উজ্জীবিত হবে, তারা অভিনন্দন করবে, একজন একজনকে অভিনন্দন জানাবে, এবং তাদের মধ্যে এই খেলাটা শেষ হবে। এতে জনগণ এবং দেশের কোনো উপকারই হবে না। আপনি আমাকে একটা জায়গা বলেন জুলাই সনদের যেটা আসলে ইফেক্টিভ ফর জেনারেল পিপল, সাধারণ এখানে মানুষের আরেকটা মধ্যে। জিনিস, আপনি আপনি একটা কথা মানবেন যে আপনি যে কথাটা বললেন 6 দফা নিয়ে, যখন একটা বিষয়কে জনগণের কাছে নিয়ে যেতে হয় তার জি, জন্য কিন্তু অনেকগুলো অ্যাম্বাসাডার লাগে বিভিন্ন স্তরে। যেমন জি, স্টুডেন্টরা ছিল তখন, হ্যাঁ, নানাভাবে সকল পলিটিক্যাল পার্টির মধ্যে আলোচনায় আসতে হয়। আপনি তো জি, এটা করেছেন জাতীয় ঐক্যমত্য, সেই জাতীয় ঐক্যমত্যের মধ্যে জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগের সঙ্গে যে পলিটিক্যাল পার্টি ছিল তারা নাই, এবং ভাই তাদেরও তো কিছু ভোটার আছে, তাদের সঙ্গে কিছু জনগণ আছে।
সেই জনগণকে বাদ দিয়ে এটা জাতীয় হয় কিভাবে, এটাও কিন্তু আমার ঠিক বুঝে আসে না। এক্স্যাক্টলি। এখানে আরেকটা ব্যাপার আছে আপনার, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ সামহাও একটা ডিটারমিনেশন ফ্যাক্টর অফ বাংলাদেশ, তার একটা ভূমিকা আছে কিন্তু তার। আমি আরো একটা কথা এখানে বলতে চাই মাসুদ ভাই, আমরা নানা অপপ্রচারে ক্লান্ত হয়ে হয়তো বুঝতে পারছি না, এই দেশে তো লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে আপনার ইয়েতে মুক্তিযুদ্ধের সময়। আপনি 30 লক্ষ জি। নিয়ে যতই ঝগড়া করেন, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে, হ্যাঁ, আহত হয়েছে। আপনার কি তাদের পরিবার নাই? তাদের পরিবারের লোকজন নাই? আপনি এক পরিবারে যদি 5 জন করেও ধরেন, তার মধ্যে একজনকে বাদ দিয়ে যদি 4 জনকেও ধরেন, কোটি মানুষ আছে, তাই না? আপনি এগুলি চোখে দেখতে পাচ্ছেন, আপনি অন্ধ হয়েছেন বলে। তারাও আছে কিন্তু, তারা আছে। তারপর আপনি যেটা বললেন বামপন্থী দলেরা আছে, আছে না? তাদের একটা নির্দিষ্ট ভোটার আছে কিন্তু, হ্যাঁ। এখনো ধরেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নাই নাই করেও ঢাকা শহর লাল করে দেয় ওদের কোনো প্রতিষ্ঠা বার্ষিকী বা অন্য সময়ে, হ্যাঁ। এবং যত রকমই বলেন, বাংলাদেশের মানুষের সহনশীলতা, তারপরে সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ, সামাজিক সাম্য বলি, তারপরে ধরেন যে উদার জীবনের প্রতি এখনো লোভ আছে। এবং এইটা কিন্তু কন্টিনিউ, এটা বলে খারিজ করা যাবে না, বাংলাদেশকে এইভাবে চিহ্নিত করা যাবে না। আপনি 2টা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরেছে এবং নানা ধরনের ধরেন কি বলে এটাকে কাণ্ডকলাপের মধ্য দিয়ে আপনি একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন। এটা প্রমাণ করে না যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে সরে গিয়েছে, আমি মনে করি না। আপনি যদি সামাজিক মিডিয়ায় দেখেন, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষে মানুষের সংখ্যা এবং অস্তিত্বের সাথে তারা লড়াই করছে কিন্তু, হ্যাঁ, লড়াইটা ডিজিটাল হয়ে গেছে কিন্তু লড়াই করছে। আর আপনি আশ্রয় নিয়েছেন কোথায়? আপনি আশ্রয় নিয়েছেন গুটি কয় মানুষ এবং মবের উপরে। এটা তো টিকবে না, এবং সেখানে জুলাই সনদ কি আরেকটা করে জিনিস, টিকবে? আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমার কাছে মনে হয়, আমি তো দেশেই থাকি, টের তো পাই কিছু কিছু। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা বোধহয় একটা, মানে আমাদের যে গভর্নমেন্ট এখন আছে, এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। মানে সরকারের প্রত্যেকটা কাজ যে জাতির জন্য, দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, এরা বোধহয় এটা বোঝে না। তাহলে দেখেন, যখন নাকি এই মুহূর্তে এই যে জাতি, আপনার এই যে একটা সনদ, জুলাই সনদ বলা যাই বলেন, এটা তো জাতির ভালোভাবে না হলে তো জাতির ভবিষ্যতের জন্য একটা বড় ক্ষতির কারণ হতে পারে। এটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু আমাদের এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সভাপতি ডক্টর ইউনূস, উনি সরকার প্রধান, উনি হঠাৎ করে মাঝখানে করলেন, যখন গুরুত্বপূর্ণ সব আলোচনাগুলি হচ্ছে, উনি আলোচনা বাদ দিয়ে চলে গেলেন ইটালিতে। ইটালিতে যে 2-3 দিন কি করলেন না করলেন দেখলাম, রোমের যে মেয়র তার অফিসে চলে গেলেন, যে হাত টাত মিলিয়ে ছবি তুললেন এবং ফিরে এসেই বলেন যে গুরুত্বপূর্ণ মিটিং হবে, সবাই আসেন। সবাই আসলো, গুরুত্বপূর্ণ মিটিং। মিটিং এর সিদ্ধান্ত হলো 2টা, একটা কি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর একটা হলো এই 16 সিগনেচার হবে শুক্রবার দিন। এগুলো তো আমরা আগেই জানতাম। এটা গুরুত্বপূর্ণ কি হলো? যে আর কোন গুরুত্বপূর্ণ ইটালিতে গেলেন এটা তো বলতাম না। এখন দেখেন ইতালিতে যেটা, মানে আমরা যেটা দেখেছি, ইটালিয়া এবং বিভিন্ন বিদেশের পত্রিকার কথা আমি বলছি, দেশের কথা না, খুবই ইনসিগনিফিকেন্ট ছিল তার ভ্রমণটা, খুবই ইনসিগনিফিকেন্ট একটা ভ্রমণ উনি করে এলেন। এবং এটা নিয়ে আমি একটা ছড়া লেখার চেষ্টা ছিলাম পরে, যে ইতালি গিয়ে মিতালি পাতানো, হ্যাঁ, দরদা বেচাকি, ইতালিতে ছিল ফ্যাসিস্টের বাপ কুখ্যাত মুসালিনি, বুঝছেন? এবং হ্যাঁ, জোরজার করে মেয়রকে পেলেন, জোরজার মেয়রকে পেলেন, ফলাফল হলো 0। দেশে ফিরে এসে এবার দেখি কি বাঁশি বাজায় নিরো, আপনি বুঝছেন? মুসলমান বিরোধী নিয়ে আসলেন, আচ্ছা। রোমের নিরো না, রোমেরই তো নিরো, জি, জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাজাচ্ছিল, হ্যাঁ। মানে এখন আমার আপনার, প্রশ্ন হচ্ছে, জি, জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে কি জানেন, ইতালি ভ্রমণটা ভ্রমণ হিসাবে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের একজন, উনি দেখেন, উনাকে আমরা কথায় কথায় বলছি যে উনি অত্যন্ত শ্রদ্ধাবান একজন মানুষ, শ্রদ্ধাশীল একজন মানুষ, এবং উনাকে সারা ওয়ার্ল্ডে